এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। বুধবার বিকেল 4টে মানেই এক্সপ্রেস নিউজে সরাসরি সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। বাংলা সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তার স্তাবকও আমরা এই দক্ষিণবঙ্গে প্রায় 2.5 দশক ধরে। আমাদের একটি উদ্দেশ্য, সমাজকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমরা নতুন করে শুরু করেছি সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে প্রতি বুধবার বিকেল 4টে থেকে। আজকে আমার সঙ্গে যিনি অতিথি, তিনি একজন শিক্ষাবিদ, পরিবেশকর্মী, রাজীব চট্টোপাধ্যায়, সগরভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমাদের অতিথি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, প্রথমেই এক্সপ্রেস নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ভাবনা ভাবার জন্য। অ্যাকচুয়ালি সমাজকে নিয়ে এখন আর কেউ ভাবে না। আমরা সবাই এখন খুব স্বার্থপর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বা সংস্কৃতি, আমরা বাঙালিরা মনে হয় সংস্কৃতি ভুলতেই বসেছি। তা এই ভাবনাটা আমাদের জাগিয়ে তোলার জন্য এক্সপ্রেস নিউজের যে অনুষ্ঠান, প্রতি বুধবারের সমাজ ও সংস্কৃতি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। এবং আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা বাঙালি, যারা কালচার অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালির তো কালচাররাই প্রধান ছিল, মানে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি সম্পন্ন মানুষ, অন্যান্য লোকের থেকে আমরা সংস্কৃতি সম্পন্ন মানুষ, কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। তা সেইটা নিয়ে আপনারা ভাবছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাই বরুণদাকে, এত সুন্দরভাবে শুরুটা করলেন বলে। তা যাই হোক, চলুন অনুষ্ঠানটা আমরা শুরু করি। যাক, প্রথমে একটা কথাটা আমি বিরোধিতা করি। আসলে কি, প্রতিষ্ঠান সবসময় ভালো, প্রতিষ্ঠান থাকলে আমরা সবাই আছি। তাই এক্সপ্রেস নিউজ যে সম্মানটা আমাদের দেয়, যে প্ল্যাটফর্মটা আমাদের তুলে দিয়েছে, সেটা আমরা কাজে লাগাচ্ছি। আর কিছু না। 100 বার বরুণদা, আমি এখানে আপত্তি করছি না, কিন্তু আপনি যে সঞ্চালনটা যেভাবে করছেন, মানে সমাজকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, সেখানে তো আপনার ভূমিকাটা আছে, সেটাই আমি বলতে চাইছি। ঈশ্বরের আশীর্বাদ এবং অবশ্যই আমাদের সিএমডি যিনি আছেন, মাননীয় মদন সিংজি, হ্যাঁ, মদনবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমার বিদ্যালয়ের তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে উনি এগিয়ে নিয়ে চলুন, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। আলোচনায় আসি। আজকে যে আলোচনা সমাজ এবং সংস্কৃতি, এটা সম্পর্কে আপনার, সমাজের বিরাট বড় ব্যাপার, বিশাল একদম। অ্যাকচুয়ালি সমাজ প্রয়োজনটা কেন, মানে সত্যি কথা বলতে আমরা তো বনে গিয়েও বাস করতে পারতাম, কিন্তু দেখবেন, আপনি দেখেছি এখনকার দিনে সমাজ বলতে আমরা এখন মোবাইলে খুব আসক্ত বুঝে গেছি। দেখবেন খুব একা হয়ে যাচ্ছি, আমরা খুব একা হয়ে যাচ্ছি। মানে ঘরে 3জন বসে আছে, হয়তো স্বামী, স্ত্রী, ছেলে, 3জন মোবাইল, একে অপরের সঙ্গে কথা নেই। তাই সমাজ বলতে কি জিনিস না, আমরা একত্রিত হওয়া, একসঙ্গে থাকবো, একসঙ্গে থেকে একে অপরের প্রতি মানে যেটা আপনি বলছেন না, বাড়িতে 3জন বসে আছি। অনেক সময় আমাদের একটা সময় ঠিক রবিবার দিন আমাদের কুয়ো পাড় ছিল, সেখানে সবাই মিলে দুপুরবেলায় স্নান করতে আসতাম, গল্প হতো। মা ডাক্তার কিরে চলে আয়। এখন আর সে গল্প চলে গেছে। যদি ক্লাবে যাচ্ছি সবাই মিলে, আমরা হয়তো মোবাইল। একদম ক্লাবটা তো তৈরি ছিল ওই জন্যই, যে একসঙ্গে আমরা থাকবো, একসঙ্গে অনেক কিছু আলোচনা করব, সমাজকে নিয়ে ভাববো। কিন্তু সবাই সেখানে গিয়ে আবার মোবাইলে আমরা আসক্ত হয়ে পড়ছি। যাই হোক, সেই মোবাইল আসক্তি থেকে দূর করে সবাইকে নিয়ে ভাবনা আসুন না, মানে সমাজকে আমি যেটা বলতে চাইছি, মানে একসঙ্গে সবাইকে নিয়ে চলা, এটা নিয়ে একটু সবাই মিলে ভাবি একটু। আপনি স্কুলে পড়াচ্ছেন, আপনার স্কুলের
দলে দলে ছাত্ররা আসছে, কালিদাস রায়ের কবিতা, দলে দলে ছাত্ররা আসছে, আসছে যাচ্ছে, এদের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন। আমি আমার শিক্ষকতা জীবন প্রায় 25 বছর হতে চললো। তা আগেকার দিনে ছাত্রছাত্রীদের মধ্যে মানে এই যে ধরুন আমাদের সরস্বতী পুজোই রিসেন্টলি হলো, আগেকার দিনে মানে যেরকম ছিল, মানে স্কুলের পুজো মানে একদম সে লাফিয়ে পড়লো, স্যার আজকে রাতটা থাকবো, স্যার আজকে স্যার করবো। এখন কিন্তু একটু কমে যাচ্ছে, বাড়ির কাপড় এনে সাজানো, বাড়ির কাপড় এনে। আগে আমরা পারতাম না, এফোর্ড করতে পারতাম না, পয়সা ছিল না হয়তো, এফোর্ড করতে পারতাম না, বা আমরা ছোটবেলায় যখন করেছি দেখবেন। আরেকটা ছিল দশকর্ম ভান্ডারে আমরা নীল লাল কাগজ কিনতাম, শেকল বানাতাম, হয়তো মা সরস্বতী ঢাকা পড়ে যেত, কিন্তু শেকলটা একদম একসঙ্গে করা। ওই শেকলের এক একটা মানে কি, আমরা এক শেকল একটা করলো, একটা করলো, একত্রিত হওয়া, তোরটা আমার ভালো হচ্ছে, আমারটা ভালো হচ্ছে, একত্রিত হওয়া। এটাই মনে হয় সমাজের একটা, ওই শেকলটা ছিল সমাজের একটা মানে বন্ধন বলতে পারেন আর কি। তা যাই হোক, এখনকার দিনেও কিন্তু ছাত্রছাত্রীরা আছে, মানে আমারই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা করলো, খুব সুন্দরভাবে করেছে, কিন্তু কোথাও যেন ওদেরকে একটু চাপ দিয়ে করাতে হচ্ছে, মানে স্বতঃস্ফূর্ততা যেন কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটা আপনারাও মানে যারা সমাজ নিয়ে ভাবছেন তারা আরও ভালো বুঝবেন। আমার যেন মনে হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি। আমরা খুব খুব যেন সেই ঠাকুমা, দাদা, ঠাকুমা ঝুলি বই এখন বইমেলা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা ঝুলি বই দেখতে পাওয়া যায় না, পড়ে না এখন, পড়ে না তো মানুষ এখন, ছেলেমেয়েরা তখন পড়ে না ঠাকুমার ঝুলি। তা আমরা সব যেন একা, আমি বারবার যেটা বলতে চাইছি, যেন সবাই আস্তে আস্তে মানে হয়তো এটাই চাইছে, হয়তো কর্পোরেট জগৎ হয়তো এটা চাইছে, আমার যেটা মনে হয়, আমার যেটা আপনি ভালো বুঝবেন বিষয়টাকে নিয়ে। হ্যাঁ, তা আমার মনে হচ্ছে এটা চাইছে, যে একা করে দিতে চাইছে খুব, মোবাইলটা মনে হয় সেই জন্য আবিষ্কার হয়েছে। আপনার পঠন পাঠনে মানে স্টুডেন্টদের সময় সম্পর্কে কি বার্তা দেন, বা শুধু কি পাঠ্য বই, তার বাইরে কিছু কিছু স্কুল আমরা দেখেছি যে স্কুলগুলো, যেমন বিচিরা স্কুল, স্যার যাওয়ার আগে একরকম ছিল, যাওয়ার পরে একরকম হয়েছে, যেগুলো সত্যি একদম 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 আপনার স্কুলের পড়াশোনার বাইরে। অ্যাকচুয়ালি দেখুন স্যার, মানে পঠন পাঠন করে মুখস্থ করে, আমি সেদিনকেই আমি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তা শুধুমাত্র পড়াশোনার বই, মানে পড়াশোনা বলতে মুখস্থ, যেটা যদি মুখস্থ করি তাহলে আপনার হাতে ওই যে একটা আছে মোবাইলটা, ও মনে হয় আমার থেকে বেশি জানে। আচ্ছা, মুখস্থ বিদ্যা এখন কিছু কাজ হবে না, এখন দরকার প্রয়োগী বিদ্যা, প্রয়োগ করতে হবে। তা এই জন্যই চ্যাটজিপিটি সব উত্তর দিয়ে দেবে, কাজে আমার তো চ্যাটজিপিটি মানে দরকার নেই, মুখস্থ মেমোরাইজ করার দরকার নেই, এখন দরকার ইনোভেশন পাওয়ার। আর ইনোভেশন পাওয়ারের জন্যই আমার বিদ্যালয়ে চলছে, আজ অবধি হলো, গতকাল এবং আজ মিলে আমরা এক্সিবিশনের আয়োজন করেছিলাম সব বিষয়ের, শুধু সায়েন্স নয়। আপনি অবাক হয়ে যাবেন, আমি আমাদের ছাত্রদের তৈরি গিলোটিন আমরা যদি দেখাতে পারতাম, একদম গিলোটিনে ওরা করেছে কি, ওই আমরা বললো স্যার ওটা আমরা করলো, ওই নিয়ে এলো পেঁয়াজের ঢেরি হয়, জানেন তো, পেঁয়াজের ঢেরি, ওটা দেখাচ্ছে, বলছে দেখুন স্যার, এটা যদি মানুষ হয় এইভাবে কাটা হতো মানুষের গলাটা, একবারে দেখাচ্ছে, খুব ভালো বানিয়েছিল। তারপর একটা ভোটিং মেশিন বানানোর চেষ্টা করেছে ওরা, সেই ভোটিং মেশিনটা আমি বলবো মডিফাই কর, যেন ইউনিকলি হয়, স্যার করবো আমরা। তারপর হলোগ্রামিক খুব সুন্দর করেছে, ইভিএম মেশিন বানিয়েছে একটা, এমন ভাবে কয় যেন কেউ বলতে না পারে, মানে ওদের কনসেপ্টটা এরকম। স্যার একটু যদি বলেন, আমি একটু ইভিএম নিয়ে একটু বলে দিই, মানে ওরা চিন্তা ভাবনা যেটা করেছে, করতে পারিনি। এখন তো ইভিএমে শুনি ভোট চুরি প্রচুর শুনি। আমি যদি এমন মেশিনটা তৈরি করি যে আমার ভোটটা আমি দেবো, অন্য কেউ দিতে পারবে না, তাহলে কিন্তু আর এই ভোট চুরির গল্পটা আসবেই না। কিভাবে হতে পারে না, আমি যে ইভিএম মেশিনটা আছে সেই মেশিনে ওই বুথে যা আছে, ওদের কনসেপ্ট ছাত্ররা বলেছে, আমি এটা মডিফাই করেছি একটু, ওই বুথে যতগুলো লোক আছে সেই লোকগুলোর যা ফিঙ্গারপ্রিন্ট আমি সব রেখে দিলাম মেশিনের মধ্যে। ওকে, এবার আমি এসে যখন মেশিনটা প্রেস করলাম, আমি প্রেস করলে আমার মেশিনটা ও ম্যাচিং করে নিল। এখন কম্পিউটারের কোনো ব্যাপার নয়, খুব সামান্য সময়ে ওটা ম্যাচিং করে নেবে, মেশিনটা অন হবে। আমাকে ডাকলো বরুণ রায়, আমি গেলাম, আমি ফিঙ্গারপ্রিন্ট খুলে গেল, মেশিনটা খুলবে তখনই যদি আপনার নাম, আপনার বুথে ওই নামটা থাকে, যদি না থাকে তাহলে হবে না। এইটা করে মানে ওইটা চিন্তা ভাবনা করেছে ওরা, ভেরি গুড, নির্বাচন কমিশনকে পাঠাবো যদি এটা অ্যাকসেপ্ট করে আর কি। তা ওরা চিন্তা ভাবনা করেছে, আমি তা এটা হলে কিন্তু আমার ভোট অন্য কেউ দিতে পারবে না, আমার মনে হয় ভোট চুরিটা কমে যাবে। তা এই যে ওদের মাথায় এসছে স্যার, আমি এইরকম চিন্তা ভাবনা ওদের মধ্যে চাইছি, ইনোভেটিভ পাওয়ার। আর তোরা হয়তো সাকসেসফুল হবে না, কিন্তু ইনোভেশনটা দরকার আর কি। আমরা যখন যে কোনো চায়ের আড্ডায় বা যে কোনো জায়গাতে আমরা সবসময় রাজনৈতিক যারা নেতৃত্ব দেন তাদের সমালোচনা করি, একদম, কিন্তু মানুষ যখন প্রকৃত বিপদে পড়েন
তখন কিন্তু ওই রাজনৈতিক কর্মীরাই কিন্তু এসে পাশে দাঁড়ান। একদম 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 পাশে দাঁড়ান। ঠিক 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 বলেছেন এটা। মানে অ্যাকচুয়ালি সমাজ কিন্তু মানে যে সমাজ যেটা বলছিলেন না, আমি দেখেছি অনেক, আমাদের পাড়াতেও দেখেছি আমি, যে সত্যি কথা বলতে কি আমি হয়তো যেতে পারি এমন নয়, কোনো একজন বয়স্ক অসুস্থ হয়ে পড়লো, ওই পাড়ার রাজনৈতিক কর্মীরাই কিন্তু আসেন, ওনারাই কি হসপিটালে, যারা সমাজে কাজ করে তারাই আসে। একদম, মানুষ কিন্তু তাদেরকে দেখে। একদম একদম একদম, এটা ঠিকই বলেছেন, ওরা সত্যি সমাজ সেবা করেন। তবে তার মধ্যেও কিছু রকম ফের হয়, সেটা তো ব্যতিক্রম থাকবেই। কেন খারাপ না থাকলে আমি ভালো চিনতে পারবো কি করে, চিনতে একদম পারবো একদম না। একদম একদম ঠিক বলেছেন এটা। আমাদের তো একটা ছোট্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হয়, আর যাকে আমরা পেয়েছি নানা দিকে তার কর্মকাণ্ড, একজন শিক্ষাবিদ, স্কুলের প্রধান শিক্ষক, অনেক দায়িত্ব সামলেও একটা কালো প্যাকেট দেখছি আপনি নিয়ে এসেছেন। এটা যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা নিয়ে একটু বলি। মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা, আপনারা যদি দেখতে পান আমি একটু পড়ে দিই। লেখাটা হচ্ছে, লেখা আছে নিউট্রি রিচ। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে অর্গ্যানিক ম্যানিওর, অর্গ্যানিক মানে জৈব সার। এটা তৈরি করেছে কিভাবে না, আমাদের বিদ্যালয়ে যে মিড ডে মিলের যে ওয়েস্টগুলো আছে, সেই মিড ডে মিলের ওয়েস্টগুলো কোথায় ফেলবো, কী ফেলবো, এই চিন্তাভাবনা নিয়ে আমরা করলাম কি একটা মাইক্রো সার্কুট তৈরি করলাম। খুব ছোট্ট, আপনিও করতে পারেন ঘরে, এমন কিছু ব্যাপার নয়। এটা 2 ফুট বাই 2 ফুট আপনার চৌবাচ্চা, 4 ফুট ডেপথ। তার মধ্যে করলাম কি, মিড ডে মিলের যে ওয়েস্টগুলো হলো সেগুলো আমি জৈব সারগুলো, যেগুলো জৈব ওয়েস্ট, সেগুলো যেগুলো পচনশীল যেগুলোকে বলি, সেগুলো ফেলা শুরু করলাম। ফেলা হয়ে যাওয়ার পর 5-6 পর ওটা বন্ধ করে পাশের একটা চেম্বারে করতে শুরু করলাম। ওইটাতে আমি যদি সামান্য ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিই, সামান্য পরিমাণে, নাও করতে পারি, না করলে সময় বেশি লাগবে, করলে তাড়াতাড়ি হবে। হয়ে যাওয়ার পর দেখবো মাস 3-4-এর মধ্যে ওটা সারে পরিণত হয়ে গেছে। মানে আমার হয়েছে অলরেডি, আমি করেছি আর কি। নিয়ে সেটাকে বার করে নিয়ে এসেছি, বার করে নিয়ে সেটাকে রোদে শুকিয়েছি, রোদে শুকিয়ে চেলে পরে নিয়ে ছোটো ছোটো প্যাকেটিং করেছি। এখনও পর্যন্ত আমাদের চিন্তাভাবনায় আছে এখান থেকে ইকোনমিক্যালি আর্ন করার, যদি সম্ভব হয় চেষ্টা করছি। কেননা শত কাজ সামলে, যেটা বরুণদা বললেন, সত্যি কথা বলতে কি শত কাজ সামলে এটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়াটা একটু মুশকিল হচ্ছে। যদি আমার খুব ইচ্ছা আছে, যদি কোনো এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, মানে যারা এন্টারপ্রেনারশিপ, যারা এটা নিয়ে মানে করতে চান, বিজনেস করতে চান, এটা কিন্তু করতে পারেন। আমি দেখেছি মোটামুটি এটা করে, আমার যেটা দেখেছি, ধরুন এটা মোটামুটি এখন যেটার দাম, এটা হচ্ছে কেজি 30 থেকে 40 টাকা কেজি, এখন কেজিতে এখন বিক্রি হবে। প্রায় আমার বিদ্যালয়ে প্রায় 1 কুইন্টাল সার হয়। আচ্ছা, তাহলে 1 কুইন্টাল সার হলে লাভটা বুঝতেই পাচ্ছেন। 1 কুইন্টাল আমার এই ইয়েটা সার তৈরি হয়, তো আমার লাভটা আপনি বুঝতেই পাচ্ছেন। কাজে আপনি যদি আপনার বাড়িতেও বানান, আপনি লাভবান প্রক্রিয়া তৈরি হবে। আর সব থেকে উপকার কী হবে জানেন তো, আমাদের দুর্গাপুরটা হয়ে উঠবে দারুণ সুন্দর শহর। কেন বলুন তো? গ্রিন সিটি কেন বলুন তো? না, দেখবেন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, পচা গন্ধ পান, ডাস্টবিনের পাশে পচা গন্ধ পান। কেন পান না? পচা গন্ধটা মেনলি কিন্তু ওই যে জৈব সার, মানে খাবারের কণা বা এগুলোর জন্য পচা গন্ধটা ওঠে, অজৈবের জন্য গন্ধটা ওঠে না, ঠিক আছে? বা চারদিকে ছড়িয়ে থাকে। আমি যদি ওটা আমার ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলতে পারলাম, তাহলে ঘরের বাইরে বেরোলো না। আপনি যেই ভ্যাটের গাড়ির পিছনে যাওয়ার সময় যে দুর্গন্ধটা পান, সেটাও পাবেন না। তাহলে আপনার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেল, আবার বিনিময়ে আপনি কিন্তু কিছু পয়সা ইনকাম করতে পারলেন। তা আমি পৌরসভাকেও বলবো বা আমাদের সরকারকে বলবো, যদি এটা নিয়ে ভেবে পড়ে একটু, মানে আমরা আসুন না, দুর্গাপুরটাকে খুব ইচ্ছা হয় না যে একটু বেশ মানে ভারতবর্ষের সব থেকে ক্লিন সিটি আকারে তৈরি করি। আমার পরের প্রশ্ন ছিল দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করবো আমরা। দূষণ এটাও তো চলে এলো, এটা জঞ্জাল নিয়ন্ত্রণ নিয়ে আমি বললাম। এটা দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গেলে স্যার অনেকগুলো কথাই বলতে হয়, কেননা আমি যেখানটায় থাকি সেটা হচ্ছে সগরভাঙ্গা অঞ্চল। আমার সগরভাঙ্গা অঞ্চলটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে সব থেকে দূষণ প্রবণ এলাকা। সিটি সেন্টার এবং সগরভাঙ্গা আমরা কম্পিটিশন করি কে কত দূষিত জায়গা, মানে এতটাই দূষণ আমাদের। মানে আমরা দেখেছি, মানে আমি যদি একটা বেঞ্চ আর কি, আজকে ছেলেরা চলে গেল, পরদিনে এলো, বেঞ্চটা আবার ধুলো হয়ে আছে, মানে ছেলেরা যে পরিষ্কার করে আর কি, তারপর বসতে পারি, কিন্তু ঘর সব বন্ধ, তারপরে এত ডাস্ট ওখানে, মানে এসপিএম যেগুলো আছে প্রচুর পরিমাণে আছে। এবং ওখানকার ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি শ্বাসকষ্টজনিত রোগে তারা খুব ভোগেন, মানে আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদের ইয়েরা বলেন। তা এই যে দূষণটা মেনলি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি নিঃসন্দেহে বুঝতে পারছেন, কোনো ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে বা রাস্তা ধুলো হচ্ছে বা সাইড রেলের সাইডিং আছে, সেখান থেকেও আসতে পারে। তা এইটাকে নিয়ন্ত্রণ কীভাবে করা যেতে পারে? প্রথম দরকার আমার মনে হয় জনজাগরণ, জনসচেতনতা, শিক্ষা।
জনসচেতনতা। আগে জনগণকে জাগ্রত করতে হবে, বাধ্য করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে, শিল্প কারখানার মালিককে বাধ্য করতে হবে যে আমাদেরকে নিয়ে ভাবুন, আমাদের দূষণটাকে নিয়ে ভাবুন, তা নাহলে হয়তো দিল্লির মতন আমরা গ্যাস চেম্বার হয়ে যাবে আস্তে আস্তে। একটা দেখুন না, যে আমাদের চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম সব তো আমাদের বাড়ি থেকে শুরু হয়। যে কোনো গ্রাম বলুন, যে কোনো শহর বলুন, একটা প্ল্যানের উপরে থাকে। তারপরে দেখবেন এনক্লোজমেন্ট। আমি আমার বাড়ির ভেতরে আমার একটু চেয়ার ঢুকিয়ে দিলাম রাস্তার উপরে, এটাও তো একটা দূষণের 100 বার। আমি তো শুরুই করছি আমার নিজের দিয়ে। সে তো বটেই, একদম ঠিক বলেছেন। আমি উপরে ক্যান্টিলিভার বাড়ি দিলাম রাস্তায়। একদম মানে রাস্তার পাশে যে গ্যাপটা থাকে দেখবেন, সেই গ্যাপটা কিন্তু খুবই প্রয়োজন, কিন্তু সেটা আমরা আস্তে আস্তে এনক্লোজ করিনি, পুরো রাস্তার উপর বাড়িটা চলে আসে। এটা তো একদম ঠিকই বলেছেন আপনি। এটা তো আমাদের ক্ষতি শুধু তাই নয়, মানে যে বাড়ি বানাচ্ছে তারও ক্ষতি হতে পারে। আর দূষণ নিয়ন্ত্রণের আরেকটা কথা আপনাকে আমি না বললে আমার মনে হয় না এটা হবে, সেটা হচ্ছে জনজাগরণ শুধু নয়, মানে এর ফলে যে মানুষের ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে, সেটা মানুষকে একটু বোঝানো দরকার, বাচ্চাদের খুব দরকার, বাচ্চাদের, একদম বাচ্চাদের। যেমন দেখুন না, আমার বিদ্যালয়ে আমি করে দিয়েছি নো প্লাস্টিক জোন। ওরা কিন্তু প্লাস্টিক সম্বন্ধে মোটামুটি সচেতন হয়ে গেছে। হ্যাঁ, ওরা যদিও সেই প্যাকেট ফুড নিয়ে আসে, দেখুন আমি বারণ করেছি কিন্তু করতে তো পারি না, প্যাকেট ফুড নিয়ে আসে। আমি বললাম যদি দেখেছি বাইরে কোথাও ফেলতে, তোমার পানিশমেন্ট দেবো তোমাকে আমি। এবং আস্তে আস্তে ওরা কিন্তু মানে হিরস্ত করে নিয়েছে, তারা কিন্তু কোথাও। আপনার স্কুলের টাইমিংটা কি? আমার স্কুলের টাইমিং 10:35 আমাদের প্রেয়ারের ঘন্টা পড়ে, 4:30 পর্যন্ত স্কুল। তো এবার মাঝে যে টিফিন ব্রেক থাকে, সে কি আপনার তো আশেপাশের ওই অঞ্চলেরই স্টুডেন্ট, তার কি বাড়ি চলে যায়? না, কাউকে বাড়ি ছাড়ি না, একদম না। স্কুলে 10:35 ঢুকলো, 4:30 অবধি একদম। তো মাঝে টিফিন ব্রেকে তো টিফিন করে, তাদেরকে আমাদের মিড ডে মিল আছে, 8 পর্যন্ত মিড ডে মিল করে, আর বাকিদেরকে টিফিন আনতে বলি। সেটা কি তারা মানে ফাস্ট ফুড নিয়ে আসে না বাড়ি থেকে? ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে বলি, কিন্তু বলুন তো সত্যি কথা হয় না, পুরোপুরি সাকসেস হইনি, তবে অনেকখানি হয়েছি। মানে আমি 2022 সালে এখানে আসি, সেখানে যদি 90% ছেলে ফাস্ট ফুড আনতো, এখন সেটা মোটামুটি 30 থেকে 40% নেমে এসছে। যদি 100% হয়ে যাবে সেদিন সাকসেস লাভ করবো। কারণ অ্যাটলিস্ট ফাস্ট ফুডের যে ক্ষতিকর দিকটা সেটাও যদি বোঝাতে পারি, তবেই মনে হয় ওরা খাওয়াটা বন্ধ করবে। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, আর বুধবার বিকেল 4টে মানেই সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আজ আমাদের স্টুডিওয় অতিথি রাজীব চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষক এবং পরিবেশ কর্মী। খেলাধুলা নিয়ে কি ভাবছেন? খুব ভালো একটা কোশ্চেন করলেন। মানে খেলাধুলা নিয়ে বলতে গেলেই মানে হঠাৎ করে একটা মনে পড়ে যায়। মানে অ্যাকচুয়ালি আমি হচ্ছি বেলুড় রামকৃষ্ণের ছাত্র। বেলুড় রামকৃষ্ণ, আচ্ছা। সেখানে প্রতিদিন বিবেকানন্দের পাঠ হতো। তা সত্যি কথা বলতে কি, তখন তো কলেজ লাইফ, অত তো মন দিয়ে শুনতাম না। তা ওই একটা দিন শুনেছিলাম মহারাজের কথা। মহারাজ অনেক কথা বলতেন। স্বামীজি বলেছিলেন না, মেয়েকে ডাল বয় যদি না খেল। আমি জাস্ট ওই কথাটাই আসছি আর কি। তা ওই গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা খুব ভালো। তা এইটা আমার যেটা হয়েছে, আমি যে চাকরি পেয়েছি, এসএসসির চাকরি পেয়েছি, ইন্টারভিউ আমাকে কোশ্চেন করেছে যখন কোন কলেজ, আমি বললাম বেলুড় রামকৃষ্ণ মিশন। তারপর যে কোশ্চেনটা করলেন বিবেকানন্দ সম্বন্ধে ধারণা কি, আমি বললাম যে স্যার বিবেকানন্দ সম্বন্ধে ধারণা তো অনেক কিছু স্যার, অত তো ইয়ে না, তবে এইটা আমার খুব ভালো লেগেছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তা বলাতে ওনারা বললেন যে তোমার কি মনে হয়, বা আপনার কি মনে হয় যে এটা বিষয় নিয়ে। আমি বললাম দেখুন, এটা উনি যেটা মেনলি বলতেছেন হাতে কলমের শিক্ষা বলে, আমি আমার বিষয়টাকে শিক্ষার দিকে নিয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি ফুটবল নিয়ে আমি খুব, মানে ফুটবল কেন, যে কোনো খেলাধুলা নিয়েই বলতে পারেন, আমি খুব কিন্তু আগ্রহী নিয়ে বলি। মানে আমি মানে একটা আগে পূর্ণগড়ে একটা স্কুলে ছিলাম, তা সেখানে আমি খেলাধুলা, আমরা একটা স্কুলের টিম নিয়ে গেছি। তা টিম নিয়ে গিয়ে বুঝলেন, দেখছি অনেক বড় বড় ছেলে, ছোট ছোট ছেলে, আমার নাম খেলাবো না, মানে এরমাটা গিয়ে। তারপরে কিন্তু একদম এখন দেখবেন খুব সিস্টেমেটিক ওয়েতে হয়। মানে ওই যে প্রতিবাদটা করে এসেছিলাম, টিম তুলে নিয়ে এসেছিলাম, তারপর থেকে যিনি ছিলেন তিনি এখন রাজ্য হেড আর কি। তা তিনি আস্তে আস্তে জিনিসটাকে করেছেন যে বয়স ভিত্তিক, একদম যে বয়স যেন ঠিক থাকে, ঠিক আছে। তা অ্যাকচুয়ালি আমি চাই আমার বিদ্যালয়ের ছেলেমেয়েরা খুব খেলাধুলায় অংশগ্রহণ করুন। কারণ খেলাধুলায় অংশগ্রহণ করলে কি জানেন তো, প্রথম কথা হচ্ছে তারা হারতে শিখবে। মেইনলি কি করে তারা এখন খেলাধুলা বলতে মোবাইল গেমটা বোঝে, মোবাইল গেমে কিন্তু হারে না। যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে হারতে শিখবে, কেননা এই বয়সে হয়তো হারবে না, কিন্তু যত বড় হবে জীবনে তো হার আসবেই, হারটাকে মানতে শিখতে হবে। একটা গোল খেয়ে গেছি, তারপর উঠে দাঁড়িয়ে আর একটা গোল দেবো, এই যে মানসিকতা তৈরি, এর জন্য খেলাধুলাটা খুব প্রয়োজন। শুধু এটা নয়, আপনি বলতে পারেন মানসিক বিকাশের জন্য, বৌদ্ধিক বিকাশের জন্য দরকার।
একটা ছেলে খালি পড়ে গেল, আপনি যেটা বলছিলেন না, আমি একদম এতে বিশ্বাসী নই। ফুটবল খেললে আবার যে সিঙ্গেল খেলা সেগুলো পছন্দ করি না আমি। ফুটবল, ক্রিকেট, ভলি এগুলো পছন্দ করি। টিম গেম। ফুটবলে যে পাস দেওয়া, আমি যদি কেউ পাস না জানলাম তুই পাস দিবি না কেন, পাসটা দেওয়া শেখ, এটাই তো একটা সমাজ গড়ার কাজ তৈরি করে। কিন্তু ফুটবল খেলাটা আমি অন্য সব খেলার থেকেও ফুটবল খেলাটা একটু বেশি ভালোবাসি। ফুটবলটা একটা দিকে আমাদের মানে খরচাও কম, একদম সত্যি কথা, এটাও ঠিক বলেছেন। আমি ক্রিকেটে অত পারিও না এফোর্ট করতে। হ্যাঁ, ফুটবলটা কিন্তু আমাদের টিম ভালো খেলে। এই গত বছরে আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল, আমার স্কুল চ্যাম্পিয়নও হয়েছিল। হ্যাঁ, তা মোটামুটি চেষ্টা করি আর কি। তা কিভাবে খেলাধুলাটা, ফুটবল, ভলিবল এগুলো একটু কম খরচায় করা যেতে পারে। খোখো, আমি খোখোতে আগ্রহী। কাবাডি আমার স্কুলে রাজ্য প্রতিযোগিতা কিছুদিন আগে হয়ে গেল। হ্যাঁ, তা আমরা এগুলো চেষ্টা করি আর কি করতে। খুব সুন্দর আলোচনা জমে উঠেছে। আর বিশিষ্ট শিক্ষক রাজীব চট্টোপাধ্যায় আজকে আমাদের স্টুডিওয়। হ্যাঁ, তা আমি তো অনেক কিছু শুনলাম। এবারে আপনার কাছে পাশে বসলে তো একটা ইচ্ছাই করে, আপনার কবিতা একটু শুনতে ইচ্ছা করে। কবিতা তো চলতে, আপনার কথাগুলো শুনি, কবিতা তো আবৃত্তিতে করি না, ছোট্ট একটা শুনি, তারপর আবার আলোচনায় আসা যাবে। করুন না। শিশু মন নিয়ে, আপনি শিশুদের নিয়ে কাজ করছেন। একদম। এই যে মানসিকতাটা শিশুদের যে তৈরি করা, রবীন্দ্রনাথ তৈরি করেছেন, মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা সে রাজগঞ্জের ঘাটে, এই চিন্তা ভাবনাটা একদম কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। অসাধারণ চিন্তা ভাবনা। দারুণ, সত্যি না। সব থেকে কি জানেন তো, আমরা এই বাঙালিরা না এখন বাংলার ভাষাটাই ভুলে যাচ্ছি। মাঝে মধ্যে বাংলায় কবিতাগুলো শুনলে না খুব ভালো লাগে আমার। আমরা যেন সত্যি আমরা কালচারটাকে ভুলে যাচ্ছি। আমাদের সংস্কৃতি কি আছে বলুন তো? রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, নেতাজি কোন জ্ঞান, বঙ্কিমচন্দ্র। আমরা রবীন্দ্রনাথ আর মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নটি বিনোদিনী কি স্ট্যান্ডার্ড, কত রিচ কবিতা লিখতেন। বাবা কবিতা না, সেটা সম্বন্ধে আমার জানা নেই। তাই নাকি? ভীষণ ভালো কবিতা লিখতেন। তাই নাকি? আচ্ছা, ওনার অসাধারণ কবিতার হাত। আচ্ছা, কোন সময় থাকে আপনাকে শোনাবো, অবশ্যই শুনবো। আমি শুনতে আগ্রহী থাকলাম। নটি বিনোদিনী এমনি যাত্রাপালাটা শুনেছি। হ্যাঁ, খুব ভালো। একদম। আচ্ছা, হ্যাঁ বলুন, আপনি বলুন, আপনার কথা বলুন। আমি যেগুলো আর দুটো কথা একটু বলে নিতে চাই। আমি দেখুন, আমি যখন এই কালচার নিয়ে কথাটা বললেন, তখন আমি একটু বলি। দেখবেন প্রত্যেক জাতি নিজের কালচারকে সহজে করতে চায় না। কালচারটা মানে সংস্কৃতি, মানে অ্যাকচুয়ালি আমরা বারবার, যেটা আমি মনে পড়ছে, আমার মনে কথা বলতে গিয়ে বারবার মনে হচ্ছে, নিজের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। আমরা যেন অপরকে নকল করার চেষ্টা করছি। তাই বাঙালিদের প্রতি আমার একটা অনুরোধ বলতে পারেন, আসুন না আমাদের কালচারটাকে ধরে রাখি, আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখি। আর সর্বোপরি দুর্গাপুরের মানুষকে বেশি করে বলবো, আমরা বাংলা মাধ্যমের যারা শিক্ষক শিক্ষিকা আছি না, তারা বাঙালি কালচারটা একটু বেশি ধরে রেখেছে। যেন আমাদের সত্যি বলতে প্রচুর রিচ টিচার আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন। একটু আমাদের উপর ভরসা করুন। আসুন আমরা বাংলা ভাষাটাকে নিয়ে একটু ভাবি, বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলিকে নিয়ে ভাবি, এবং বাংলাকে বাঁচিয়ে রাখি। দেখুন, দু রকমের শিক্ষক আছেন আপনারা। একরকম শিক্ষক সময় পার করেন, নিজের ডিউটি করার পর মাসের শেষে আপনাদের যে পারিশ্রমিক স্যালারি যেটা বলছি, সেটি গ্রহণ করে আপনাদের ছুটি। আর আপনার মতো বা আরও যারা শিক্ষকরা আছেন, এর বাইরেও আপনারা একটা দায়িত্ব নেন। সেই দায়িত্বটা যদি নেওয়া হয়, তাহলে সমাজ এবং সংস্কৃতি এগিয়ে যাবে। তার জন্য এক্সপ্রেস নিউজকে আলাদা করে বার্তা দেওয়ার দরকার নেই। ঠিক বলেছেন। না, ঠিক আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি একদম 100% একমত। আপনি যে স্কুল থেকে এসে সকলভাবে জয়েন করেছেন, আমাদের স্কুলের 50 বছর পূর্তি হয়ে গেছে। সেই সময় যিনি প্রধান শিক্ষক ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে এটা করেননি। যদি করতেন তাহলে তার দায়িত্ব ছিল এটা করা। একদম। তাহলে সেই দায়িত্ব যদি তিনি নিতেন, তাহলে
এটা কোনো সহযোগিতার অভাব হতো না, একদম এটা না 100বার। আমি বিদ্যালয়ের প্রধান হিসেবে দেখছি, মানে আমি সত্যি কথা বলতে যখন বিদ্যালয়ে আসি আমাদের একটা রুমে 3টে ল্যাব হতো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি সাহায্য, সত্যি কথা বলতে কি প্রধান শিক্ষক ভিক্ষা, কখনো অভাব হয়েছে? না, অভাব হয়নি। আমি যেখানে গেছি, বিশেষ প্রাক্তনীরাও হেল্প করেন, সবাই হেল্প করেন আমাকে। এবং আমার এখন মোটামুটি বায়োলজি ল্যাব তৈরি হয়ে গেছে, ফিজিক্স ল্যাব তৈরি হয়ে গেছে, কেমিস্ট্রি ল্যাবের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, দেখি হলেই তৈরি করে ফেলবো। ছাত্রছাত্রীরা শিখুক স্যার, একদম। আর আপনি একদমই ঠিক বলেছেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা কিছু আছেন 4:30 বাজবে, বাড়ি চলে যাবে, একদম পুরো সুইচ অফ করে দেবে স্কুল সম্বন্ধে। কিন্তু 15 আগস্ট এবং 26শে জানুয়ারিও আসে না পতাকা তুলতে, না সেদিন ছুটি কাটাই, সবাই আসে না? হ্যাঁ, মোটামুটি আমাদের বিদ্যালয়ে অনেকেই আসেন। আমার প্রোগ্রাম তো শুধু আপনার স্কুল নিয়ে নয়, আমি সমাজে সব। না, আমার বিদ্যালয় বলতে কি শিক্ষক শিক্ষিকারা দেখুন 100% বলবো না, 90% আমাকে সাহায্য করেন একদম। এই যে দেখুন আমি কালচারাল, আমি যে বলছি কালচারাল প্রোগ্রাম, আপনি তো দেখলেন কালচারাল প্রোগ্রাম হলো, আমাদের যারা ম্যাডামরা আছেন অসম্ভব হেল্প করেন, ছুটির দিনে এসেও পর্যন্ত করেন, তারা ভালোবাসেন, কিন্তু সবাই নয়, একদম। এটা আপনার সঙ্গে একমত। আর আমরা না মানে একটু কি জানেন তো, হয়তো আবেগপ্রবণ বলতে পারেন, হয়তো দরদি বলতে পারেন, যেটা বলবেন বলুন, ছাত্রছাত্রীকে ভালোবাসি বেশি করে, একটু ওদেরকে নিয়ে একটু চেষ্টা করি কী করে এগোতে পারবো। কেননা ধরুন তারা 12 পাস করার পর বেরিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তারা যেন একটা এমন আদর্শ নিয়ে যায় যাতে ভালো মানুষ তৈরি করতে পারে। আপনি এমন শিক্ষায় শিক্ষিত করুন যে তারা বাইরে উচ্চশিক্ষিত, উচ্চ পদে চাকরি করার পর তারা রুটটা মনে রাখবে, স্কুলকে মনে রাখবে। এরকম তো আমরা প্রচুর উদাহরণ আছে আমাদের সামনে। একদম মানে এই দেখুন না, মানে আমাদের বিদ্যালয়ে একজন আছেন পুনেতে কাজ করেন, আমি যখনই তাকে বললাম আমার কেমিস্ট্রি ল্যাবে অনেকগুলো নতুন দরকার, অ্যাপারেটাস দরকার, ফোন করলাম, বললো স্যার আমাকে বিলটা বার নাই পাই, আমি পে করে দেবো। এইটাই একদম, এটাই ভালোবাসা, বিদ্যালয়কে ভালোবাসা। বিদ্যালয় যদি ভালো তখনই বাসবে যখন শিক্ষকদের সেই দায়িত্বটা নিতে হবে, একদম। মানে এটা বলতে গেলে আপনার আমার একটা কথা মনে পড়ে গেল বলে আমি বলছি, আমি যখন বেলুড় বিদ্যা মন্দিরে পড়ি তখন রাজা মহারাজ ছিলেন আমাদের। তা রাজা মহারাজ আমাকে, আমি এনএসএসের ওয়ার্ক কাজ করছি, এনএসএসের প্রতি রোববার আমাদের কাজ করতে হতো। মহারাজ বলছেন যে দেখ বেটা, যদি তুই জীবনে উন্নতি করতে চাস তবে এটাকে মনে করবি তোর সেকেন্ড হোম। সত্যি কথা বলতে কি মনেও করেছিলাম, শিখেছিও প্রচুর, এবং ছাত্রছাত্রী শেখানোর চেষ্টা করি যে বাবা এটাকে ভালোবাসতে শেখ, বিদ্যালয়টাকে ভালোবাসতে শেখ। বর্তমান যুগে এই বিশেষ করে কোচিং ইনস্টিটিউটগুলোর জন্য না বিদ্যালয়ের প্রয়োজনীয়তা আমার সাথে কমে যাচ্ছে মনে হয়, কিন্তু ওদেরকে আমি যেটা শেখানোর চেষ্টা করছি যে তোরা বিদ্যালয়টাকে ভালোবাস। দেখ আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, আমাদের প্রচুর চেষ্টা, সত্যি কথা বলতে তারা চেষ্টাও করে, আসে। হ্যাঁ, এবার আপনাকে একটা মানে যখন পেয়েছি এটা দারুণ প্রশ্ন মাথায় ঘুরছে। তার আগে দর্শকদের সঙ্গে আবার পরিচয় করে দিই, যারা দেরিতে আমাদের টেলিভিশন খুলেছেন, এক্সপ্রেস নিউজ দেখছেন, এটা আমাদের পুনঃপ্রচার হবে এবং আমরা এটা পরে আপনারা ইউটিউবেও এই পুরো অনুষ্ঠানটা দেখতে পারবেন। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আমার সঙ্গে স্টুডিওয় রাজীব চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষক, প্রধান শিক্ষক সগরভাঙা এবং পরিবেশ কর্মী। স্যার, একটা বাচ্চা স্কুলে অনেকটা টাইম আপনাদের থাকে, ঠিক, এরপরও কেন টিউশন নিতে হয়? উচিত নয় না, এই যে আপনি বললেন না, মানে কিছুটা দায় আমাদের অবশ্যই বর্তায়, কিছুটা দায় শিক্ষকদের অবশ্যই বর্তায়। আমার যেটা মনে হয়, আমার নিজের একদম পার্সোনাল মনে হয় যে আমরা হয়তো স্যাটিসফাই করতে পারছি না, সেটা হতে পারে। কিন্তু মেন আমি বলবো, মানে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেখে আমি বলবো, মানে আমাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে ছাত্রদেরকে ছাত্রদের সাহায্য করার চেষ্টা করেন, মানে আমি দেখেছি ক্লাস করে এলেন, চক ডাস্টার এখনো পর্যন্ত হাত চক মোছেননি, আর ছাত্র এসে জিজ্ঞাসা করলো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিল। এই দরদি শিক্ষকটা আমাদের বিদ্যালয়ে আছে। তাহলেও আমি প্রত্যেকটা অভিভাবক সভাতে এই কথাটা বলি যে ওয়াই আপনারা কেন পাঠাচ্ছেন বাইরে? আমরা তো আছি, কেন পাঠাচ্ছেন? ওদের সাইকোলজি বোঝার চেষ্টা করি। ওদের একটাই বক্তব্য, ওখানে দিলে আমার ছেলে পাস করে যাবে। মানে আপনি বলতে পারেন, এই যে সমাজ নিয়ে বলছেন আপনি, সমাজ যেমন বলে ইংলিশ মিডিয়ামের ছেলে পাঠালেই ছেলে ভালো মানুষ হয়ে যাবে, বাংলা মিডিয়ামের ছেলে মানুষ হবে না, এইটা একটা যেমন বলে, ঠিক সেরকমই টিউশন না পাঠালে আমার ছেলের মানুষ হবে না। এই জায়গা থেকে বের করতে পারছি না। আমি আমার বিদ্যালয়ে চেষ্টা করছি প্রচুর। অভিভাবকদেরও একটা দায় আছে, একদম অভিভাবকদেরও দায় আছে। আমাদের শিক্ষকরা কিন্তু চেষ্টা করেন, বলছি না যে
খুব সবাই হোলাটিলি চেষ্টা করে, বারবার একটা কথা বলছি, কিন্তু চেষ্টা করেন অনেকে বোঝানোর জন্য, যখন যেটুকু সময় পান বোঝানোর চেষ্টা করেন। এটাও তো একটু বিতর্কিত কথা হবে যে অনেক হয়তো স্টুডেন্ট, শিক্ষক কম, তখন তো অসুবিধা হয়। হ্যাঁ, সেটা হলেও সেটা অবশ্যই, সেটা একটু গ্রামগঞ্জের দিকে অসুবিধায়, মানে আমি যে পাঁচরা হাই স্কুলে আগে ছিলাম সেখানে সত্যিই অসুবিধা, কিন্তু আমার বিদ্যালয়ে বর্তমানে খেলাধুলার শিক্ষক নেই, বাকি সব শিক্ষক মোটামুটি আছে বলে আমার অসুবিধা হয় না খুব একটা। খেলাধুলার শিক্ষকের যদি পেতাম না কাউকে তাহলে আমি তো খুব খুশি হতাম আর কি, খেলাধুলাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম আর কি। হ্যাঁ, তাই মোটামুটি আমার বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন, 2-1 বাদ দিয়ে মোটামুটি শিক্ষক রয়েছেন বলে আমার খুব একটা অসুবিধা হয় না। আপনি যেটা বলছেন একদমই ঠিক, রেশিও এমন জায়গায় চলে গেছে মানে পুরো ক্লাস করতে পারে না। 1000 ছাত্র, পাঁচরা স্কুলের কথা বলি, 1000 ছাত্র, 13 জন টিচার, কী করে সেখানে ক্লাস করবে? সম্ভব? কীভাবে ক্লাস নেবে? সেইটা আপনি একদমই ঠিক বলেছেন। সেইটা একটু সরকারি তরফ থেকে একটু যদি ভাবনা চিন্তা করা যায় তাহলে হয়তো এই শিক্ষক দিয়েই করা যেতে পারে। না, আশা করি আমাদের সরকার এটা চিন্তা ভাবনা অবশ্যই করছেন, তারা করছেনই তারা। আমরা একটু সংস্কৃতির দিকে যাই। আপনার আশেপাশে যে সংস্কৃতির এখন মেলবন্ধন হচ্ছে সেটা আপনি কি চোখে দেখছেন? আপনি কোনটাকে বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন বলুন। আপনি সব দিকে উৎসব, নানা রকম মেলা, সেখানে কালচারাল প্রোগ্রাম, বই মেলা। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন আমি বুঝলাম। অ্যাকচুয়ালি দেখুন, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে হৃদয় থাকছে, হৃদয়ের যেন অভাব লাগছে। কেন দেখবেন, আগে ছোটোবেলায় আমি দেখেছি আমাদের পাড়ায় প্রোগ্রাম হতো, তার আগে 1 সপ্তাহ আগে থেকে আমরা না খাওয়া ভুলে প্রোগ্রাম করতাম। ডাকঘর নাটক, হ্যাঁ, সে মুখস্থ করা থেকে শুরু করে, হয়তো ছোটবেলায় যখন একদম ছিলাম তখন একটা লাঠি নিয়ে শুধু উঠবো, উঠে পড়ার নামবো, ওতেই বিশাল, ওর জন্য প্রতিদিন রিহার্সাল করতে হচ্ছে। মানে হৃদয়ের কথা বলছি আমি। এরকম দিচ্ছি যে আগে যে হাজাক লাইট ছিল না, তখন তো যিনি তার কোনো হয়তো বাড়িতে 4টে লাইট আছে, তাকে হয়তো বলা হলো যে আপনি আমাদের এই যাত্রায় লাইট দেবেন, তার একটাই শর্ত, আমি কিন্তু আবার মঞ্চে উঠবো। এই যে ভালোবাসাটা, একদম 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 এই ভালোবাসাটা এখন কি হচ্ছে জানেন তো, সত্যি কথা বলতে কি, ওই একটা বিশাল স্টেজ করে দেওয়া হচ্ছে, স্টেজ করে বাইরের লোক নিয়ে এসে করছে, স্থানীয় লোকরা কোথায় সেখানে? আমি যদি যাই দুর্গাপুরের একটা ছেলের আমি দেখবো, আমার তো বেশি ভালো লাগবে, এই ছেলেটাকে আস্তে আস্তে ও তো ইয়ে হবে বাইরে, নিঃসন্দেহে এখন পাবলিক চাইছে হয়তো, সেই জন্য হতে পারে। আমি যে শহরের স্টুডিও আমার, একটা সময় কিন্তু আমরা দুর্গাপুরের প্রচুর শিল্পী, দুর্গাপুর, আসানসোল বা আমাদের শিল্পাঞ্চলের দক্ষিণবঙ্গে, কিন্তু প্যান্ডেল কলকাতার, সাউন্ড কলকাতার, লাইট কলকাতার, আর্টিস্ট কলকাতার, টাকা আমাদের, দর্শক আমাদের। আমি সেই কথাটাই বলতে চাইছি যে আমরা সেখানে হৃদয়ের টান থাকছে না। আমি চাই, আমি যে সংস্কৃতির কথা বলছেন সেখানে হৃদয় থাকবে। আমাদের সাধারণ, আমাদের আশেপাশে যারা আছে তারা যেন একটু সুযোগটা পায় ওখানে, এইটার আমি চাইছি, আমি এই কথাটাই বলতে চাইছি আপনাকে বলুন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে দেখুন, মানে কালচার যেটা আপনি বলছেন বা সংস্কৃতি যেটা বলছেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা। আমি এখনও যদি বাঁকুড়ায় যাই, শ্বশুরবাড়ি আমার বাঁকুড়াতে, বা আমি গ্রামে যদি যাই, আমার গ্রাম পাড়াচের ওখানে, তা সেখানে কিন্তু ওই যাত্রা হয় না, 1 মাস ধরে রিহার্সেল, অ্যামেচার যাত্রা। ওই স্টেজে উঠে হয়তো দুটো ভুল বলে দেয়। আমি কিন্তু যাত্রাগুলো দেখতে যাই, আমার নিতে পারি না এখন আর নিজের জন্য, কিন্তু ভুলই বলে দেয়, কিন্তু কত আনন্দ তার মধ্যে, কত আবেগ তার মধ্যে। আমিও তো গ্রামে থাকি, আমাদের পাশে অন্ডাল গ্রাম, ওখানে দক্ষিণ মানে আপনার ধর্মরাজ পুজোর যাত্রা হয়। তো যিনি প্রম করবেন তারও একটা বিরাট বিশাল আমি প্রম করব সেদিন স্যার, মানে তাকে পাওয়া মুশকিল, বিশাল একটা আমার আগেও যারা ওখানে আমাদের সিনিয়র যারা যাত্রা এখনো বয়স হয়েছে, এখন আর করতে পারেন না, তারা বলতেন যে মেকআপ 2 দিন রেখে দিলাম, বাজার করতে গেলাম, যে বলে যে কেন মেকআপটা কেন রে, না সে আমাদের পরশু যাত্রা ছিল না। একদম আমি সে কথাটাই বলতে চাইছি আপনাকে, একদমই ঠিক। কালচার অ্যাকচুয়ালি মানে আমরা যেন ভুলতে বসছি বারবার, যেন আপনার সঙ্গে কথা বলতে গেলে একটা মনে হচ্ছে আমরা যেন কালচারটাই ভুলতে বসছি। বাংলা ভাষাতেই কথা বলতে দিন বা ভুলে যাবো কিনা জানি না, কিন্তু এটা আজকের নয়, এটা তখন ডিএল রায় লিখেছেন, আমরা বাংলা গিয়েছি ভুলি, আমরা শিখেছি বিদেশি ভুলি, একদম কত 150 বছর আগে লিখেছেন। একদম না, এখন যেন আরো বেশি হঠাৎ করে যেন অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। আমার ছোটবেলা থেকে এইটা, আমার বয়স 50 হলো, যেন এই যে ছোটবেলা থেকে এইটুকু মতো অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখছি,
অসম্ভব পরিবর্তন দেখছি। সেই সরস্বতী পুজোয় এর শাড়ি তার শাড়ি নিয়ে এসে পুজো করা, আর এখন বিশাল প্যান্ডেল করে পুজো করা। আমি কালকেই দেখলাম একটা জায়গায় গেছিলাম, সরস্বতী মা একা দাঁড়িয়ে আছেন, কেউ নেই। এই পুজোর পরে আমরা কুল খেতাম, একদম একদম শাকালু খেতাম। কুল পাড়তে যাওয়া বলুন দেখি, লোকের বাড়িতে কুল চুরি করতে যাওয়া, সেটাও কি কম ছিল? বকুনিও খেয়েছি, কানমোলাও খেয়েছি, কিন্তু অদ্ভুত এক ভালো লাগা ছিল আর কি। পরিবেশবিদ রাজীব চট্টোপাধ্যায় সবুজায়ন নিয়ে কি বলবেন? আমার সময় শেষ হওয়ার দিকে যাচ্ছে তো। আচ্ছা, সবুজায়ন নিয়ে বলতে গেলে দেখুন, দুর্গাপুরে জন্ম, ডিএসপি হসপিটালে জন্মেছি, কাজেই একটা দূষিত সিটিতে জন্মেছি, কিন্তু সিটিটা, শহরটাকে খুব ভালোবাসি। তা এটাকে কি করে দূষণমুক্ত করা যায় তার ভাবনা নিয়ে যদি বলেন, প্রথম কথা হচ্ছে গাছ লাগানো। সবাই বলবেন গাছ নিঃসন্দেহে লাগাতে হবে, কিন্তু শুধু গাছ লাগানো নয়, গাছ কাটাটাও বন্ধ করতে হবে। প্রচুর পরিমাণে গাছ কাটা যাচ্ছে আমাদের, সেটা মাথায় রাখতে হবে। সরকারি নিয়ম আছে, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, কিন্তু সেটাও সব জায়গায় হচ্ছে বলে মনে হয় না। ওইটার দিকে নজর দিতে হবে। গত 2-3 বছর আগে আমাদের বর্ষা আসতে অনেক দেরি হয়েছিল, তখন তো আমরা সবাই শপথ নিলাম যে সবাই 2টো করে গাছ লাগাবো, কিন্তু রক্ষণাবেক্ষণ তো হচ্ছে না একদম। গাছ লাগানো নিয়ে আমি এটা কিছুদিন আগেই কথাটা বলছিলাম ডিএফও সাহেব, আমরা ওই বিয়ের সময় জুলাই মাসে যে আমরা বন মহোৎসব পালন করলাম, তখন ডিএফও সাহেবকে বললাম, স্যার ম্যাম আপনি লাগালেন 1 লক্ষ, মনে হয় বছর গাছ, গত বছর 1 লক্ষ না কত গাছ লাগানো হয়েছিল, আপনার স্কুলে লাগানো হয়েছে সবগুলো। তা আমি বললাম, ম্যাম কতগুলো গাছ বাঁচছে, মানে অ্যাকচুয়ালি একটা রিপোর্ট তৈরি করুন, 1 বছর পর কতগুলো গাছ আপনার বাঁচলো। সত্যি কথা বলতে কি, আমার বিদ্যালয়ে 5টি শাল 5টি মেহগনি লাগিয়েছিলাম, 5টি শাল বাঁচাতে পারিনি, কিন্তু 5টি মেহগনি কিন্তু বেঁচেছে। আচ্ছা, 5টি মেহগনি এখন খুব বড় হয়েছে। তা ঘটা করে আবার ছেলেদের আবার জন্মদিন বলো, স্যার জন্মদিন পালন করো, কার জন্মদিন? গাছের জন্মদিন স্যার, কর। তা গাছের জন্মদিন তারা পালন করেছে, সেখানে একটা দিয়ে চকলেট নিয়ে কেক নিয়ে এলাম, কর, তোরাই কর। তা এই যে ভালোবাসা শেখানো, অ্যাকচুয়ালি বরুণদা কি দরকার জানেন তো, মানে সব কাজে আমরা করি যেন সব উপর থেকে করছি, ওদের এইখানে ঢোকাতে হবে। ওই বাচ্চাগুলো মনে যদি ঢুকিয়ে দিতে পারি না যে গাছটা তোর জন্য, গাছটাকে তুই, এবং সত্যি কথা বলতে কি আমাকে দেখতে হয় না, কিন্তু ওরাই এসে গাছগুলোকে দেখে। আমরা যদি মূল্য দিয়ে বিচার করি, একটি গাছ কয়েক কোটি টাকার সম্পত্তি দিচ্ছে। একদম, দেখুন না আপনি অক্সিজেনটা চিন্তা করুন, বাকি সব বাদ দিলাম, শুধু অক্সিজেনটা চিন্তা করুন। মানে আমি সেদিনকে একটা ইয়েতে গিয়ে বলছিলাম, ছোটবেলায় মনে আছে আপনার নিশ্চয় মনে থাকবে, আমরা কলে এরকম করে জল খেতাম। হ্যাঁ, এখন কেউ খায় না, একটা বোতল নিয়ে যায়। কেন? ওই সব দূষিত জল হয়ে গেছে। একদিন কিন্তু আসবে, যদি আমরা এখনই না ভাবি, কি হবে জানেন তো, এরকম মাস্ক পরে বেরোতে হবে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেরোতে হবে আমাদেরকে, এখনই ভাবতে হবে। ধান কাটার পরে খেসারি বলে একটা কলাই পাওয়া যেত। আচ্ছা, হ্যাঁ, খেসারি কলাই, ঠিক। তো ওই গরুর গাড়ি করে যখন নিয়ে আমরা তখন ওখান থেকে ছিনিয়ে নিতাম, যে মানে গরু গাড়ির মালিক, সে লাঠি দিয়ে তাড়া করতাম ওই খেসারি কলাটাকে নেওয়ার জন্য। একদম, তাই তো না, সেরকম তো আছে। গ্রামে যখন থাকতাম হয়েছে ওই মুসুরি বাড়ি গিয়ে মুসুরি চুরি করা বা আখ চুরি করা, সে তো ছিলই আমাদের এক সময়, ওটা একটা এই জিনিসও ছিল আমাদের, তাই না? তা এখন তো সব ওই গাছ। তারপর দেখুন এই যে খড়গুলো নাড়া পুড়িয়ে দিচ্ছে, এটা মারাত্মক ক্ষতি হচ্ছে। গরুর দুধ কিন্তু আমরা কেউ কিনছি না, প্যাকেটের দুধ কত যে ক্ষতিকারক সে তো বুঝতেই পাচ্ছেন। একদম ডায়েট গরুর দুধের থেকে ওটা প্যাকেট মানে পাস্তুরাইজ করে তার অনেক পুষ্টিগুণ তার কমে যাচ্ছে। একদম না, আমি এটা নিয়ে এক্ষুনি বলছিলেন ওই যে খড় পোড়ানো নিয়ে, ওইটা নিয়েও আমার একটু চিন্তা ভাবনা আছে। দেখি ওটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবো। কেন বলুন তো, আমরা যদি ওইটা থেকেও সার তৈরি করতে পারি, তাহলে পোড়াতে হবে না। ওই সার, দারুণ সার তৈরি হয় ওটা। ছোটবেলায় খড় পোড়ানো থেকে, হ্যাঁ, খড় পোড়ানোটা, খড় পুড়িয়ে দিচ্ছি মানে কি, তো কার্বন ডাইঅক্সাইড বাড়ি দিচ্ছি, আমার গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে আমার। যদি না পুড়িয়ে ওটা যদি পচাতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের সার তৈরি হবে, ভালো সার। আমাদেরকে সারকুর ছিল গ্রামের দিকে, এই যে আমার প্রজেক্টটার নাম মাইক্রো সারকুর, ওইখান থেকে তো দিয়েছি আমি। মানে ওটা বড় সারকুর আমাদের গ্রামের ছিল, সেখানে সব ফেলা হতো গোবর, এটা মাইক্রো ছোট করে করেছি, ওই জন্য মাইক্রো সারকুর নামটা দিয়েছি আমি। তা আমারও চিন্তা ভাবনা আছে ওইটা কীভাবে কী করা যায়। আমি যেদিন সিএমএর সায়েন্টিস্টের সঙ্গে কথা বলছিলাম বিষয়টাকে নিয়ে, ওনারাও ভাবছেন যে কীভাবে কী করা যেতে পারে। তাহলে এই ন্যাড়া পোড়ানো কিন্তু আর মারাত্মক, দিল্লি দূষণের অন্যতম কারণ কিন্তু ন্যাড়া পোড়ানো। ওইটাকে একটু যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে।
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বলুন দা, পরিবেশ নিয়ে ভাবতে হবে আর হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। ওই দুটো প্রোগ্রাম করলাম। এটা একটু ভাবুন যে আপনার শরীর শিক্ষার টিচার নেই, যদি শরীর শিক্ষার টিচারকে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে কাউকে রাখতে পারেন, যদি সরকার কি আইন আছে জানি না, তাহলে একটু বেকারত্ব ঘুচবে আর আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু আমাদের বিদ্যালয়ের ফান্ডিং এর যেটা অবস্থা, সেখানে কিন্তু আমাদের এরকম কোনো এনগেজ করার উপায় নেই আমার। ঠিক আছে, আমি একজন শিক্ষককে দায়িত্ব দিয়ে আপাতত কাজটা করছি পার্ট টাইম, উনি ক্লাসে করানোর পর পার্ট টাইম কাজটা করছেন। তা শরীর শিক্ষার শিক্ষক নিয়ে আমার খুব চিন্তা ভাবনা আছে, যে আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের সময় কিন্তু আপনাদের মতো যারা টিচার ছিলেন তারাই করাতেন, হাত 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তারাই করান, আমার করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এক্সপার্টাইজ দরকার একজন। ধরুন খেলতে বাইরে নিয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি আমার বিদ্যালয় বহুদিন আগে সুব্রতকে আবার রানার্স হয়েছিল, মধ্যমগ্রাম না, আমার বিদ্যালয় সগরমাঙ্গা উচ্চ বিদ্যালয়। তা বলছি না, ওই যেটা সুব্রত কাপ যেটা হতো আপনার মধ্যমগ্রামে। না, সুব্রত কাপ দিল্লিতে। আচ্ছা, সেই দিল্লি, ও মধ্যমগ্রাম অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। আর আমার বিদ্যালয় রানার্স আপ হয়েছে। বাহ বাহ, বড় টুর্নামেন্ট, আগে তো বিশাল বড় টুর্নামেন্ট, ভারতবর্ষের শ্রেষ্ঠ টুর্নামেন্ট, স্কুলের টুর্নামেন্ট, সুব্রত কাপ। তা আমার লক্ষ্য আছে ওইটাই যাওয়ার, কিন্তু জানি না কতটা যেতে পারবো, তার জন্য এক্সপার্টাইজড একজনকে দরকার। কিন্তু সেটা স্কুলের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের যেটুকু ফান্ডিং আছে সেই ফান্ডিং এ স্কুল চালাতে হয়, স্কুলে একটা খরচ আছে, স্কুল চালাতে শেষ হয়ে যায়, ওর বেশি আর হয়ে ওঠে না। ঠিক আছে, আগামী দিনে আপনার ভালো লাগা এটা মানে স্কুলের বাইরে? আমি অনেকগুলো সংস্থার সঙ্গে যুক্ত, যেমন ধরুন রক্তদান যেটা আছে, এটার সঙ্গে আমি যুক্ত আছি। আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, এটাও তো বিরাট কাজ, একটা বিশাল কাজ। আমি আসার পর আমার বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা দিবস 1 এপ্রিল, সেদিনকে আমরা রক্তদানের ব্যবস্থা, মানে আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা দেয়, আমি দেওয়া শুরু করি, তারপর বাকি শিক্ষকরা দেন, ছাত্ররা দেন, প্রাক্তনীরা দেন। ঠিক আছে, আমি করেছি কি, এখন আমি বলে দিয়েছি তোদের প্রতি ব্যাচ থেকে 10 জন করে দিতে হবে, এরকম ঠিক করে দিয়েছি। তা আমার গত বছর 30 ছিল, এবছর আমি 50 জন রেখেছি, আমি 50 জন রক্ত দেওয়া হবে, দেবে আর কি। এই একটা যুক্ত থাকে আমি, আর যুক্ত থাকে আমি পরিবেশ নিয়ে বিভিন্ন কাজকর্মে। খুব ভালো লাগে আমার অ্যাকচুয়ালি পরিবেশবিদ্যা নিয়ে যখন মাস্টার্স করি, আমি কিন্তু ভালোবেসেই করেছি বিষয়টাতে। খুব ভালো লাগে আমার পরিবেশ নিয়ে, একটু সবাই যদি সচেতন হই না আমরা, তাহলেই কিন্তু পরিবেশটা অনেকটা ভালো করতে পারি, আমরা অনেকটা ভালো করতে পারি। পরিবেশ নিয়ে সমাজকে এগিয়ে যাওয়ার একটাই, যে গাছ লাগাও, গাছ কম কাটো। এটা একটা, যেমন সেটা শুধু গাছ শুধু নয়, দূষণটা কমাতে হবে। দূষণটাও কমাতে পারি আমরা ইচ্ছা করলে। যেমন দেখুন, বলছি মুখে, কিন্তু হয়তো আমিই করি, আমরা যদি পাবলিক ভেহিকেল বেশি ব্যবহার করি, সেটা পার্সোনাল ভেহিকেল ব্যবহার না করে, এটা যদি করতে পারি, বলছি তো, মানে এইগুলো যদি করতে পারি, এটি চিন্তা ভাবনাটা করা যেতে পারে। সামান্য দূরত্বে আমি সাইকেল নিয়ে গেলাম, টুক করে বাজারটা গেলাম, তখন সাইকেল নিয়ে গেলাম, গ্রিন ভেহিকেল ব্যবহার করতে পারি। তো এই চিন্তা ভাবনাগুলো করতে পারি আমরা। বা যেটা এখন মনে হয় প্রত্যেকটা পৌরসভার মাথা ব্যথা, সেদিনকে আমি মেয়র ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম, উনিও বলছিলেন যে আমাদের শঙ্করপুরে যেটা আছে সেটা তো প্রায় উপচে পড়ছে, ভর্তি হয়ে যাচ্ছে। তা ওইটা, এই জঞ্জাল নিয়েও আমরা ভাবতে পারি একটা, কী করে এটাকে দূর করা যেতে পারে, কী করে কমানো যেতে পারে, রিডিউস করতে পারি আমরা, সেই চিন্তা ভাবনা করতে পারি। তারপর সর্বোপরি পুকুর ডোবা এগুলো নিয়ে মানে আমি একটা, আমার প্রজেক্টই আছে একটা, যদি কোনোদিন হয় আপনাকে দেখাবো। এখন সব স্মার্ট সিটি, গ্রিন সিটি অনেক কথা বলে, আমার কনসেপ্ট হচ্ছে সাস্টেনেবল সিটি। সাস্টেনেবল সিটিটা কেমন? সেখানে সব কিছুই থাকবে, মানে একটা পুকুর অবশ্যই থাকবে। কেন বলুন তো? আপনি দেখবেন সারাদিন হয়তো প্রচুর পরিশ্রম করলেন, একটা পুকুরের পাড়ে গিয়ে বসুন দেখি, সব ক্লান্তি দূর হয়ে যাবে। মানসিক বলুন, মানে আপনার বৌদ্ধিক বলুন, আপনার ফিজিক্যাল যে এক্সজর্শন হলো সেটা বলুন, সবটাই দূর হয়ে যাবে একদম। হ্যাঁ, যদি রাখা যায় একটা শহরে, তাহলে খুব ভালো হয়। আমার মনে হয় প্রতিটি বাচ্চা যারা স্কুলে স্টুডেন্ট, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত যে পরিবেশ আমাদেরকে যেটা দিচ্ছে, প্রকৃতি আমাদেরকে যেটা দিচ্ছে,
একদম। সেটা কিন্তু আমরা কেউ বুঝতে চাই না। যদি 1 সেকেন্ড অক্সিজেন বন্ধ হয়ে যায় একদম, তাহলে কি হবে, একদম সেটা স্বীকার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গেয়ে উঠেছিলেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই গানটি এবং এর অর্থটি প্রতিটি শিক্ষকের উচিত ছাত্রদের একটু বুঝিয়ে দেওয়া, তাহলে তারা বুঝবেন যে প্রকৃতি থেকে আমরা কি কি পাচ্ছি। আমাদের সময় একদম শেষ, আলোচনা এখানেই শেষ হচ্ছে। আবার আগামী বুধবার সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে নতুন অতিথিকে নিয়ে উপস্থিত থাকব। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। ধন্যবাদ। হ্যাঁ, এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।